আসসালামু আলাইকুম ভাইরা, নেক্সট লেকচার আবার স্বাগতম সবাইকে। আজকের টপিক্সের নাম লিখে রাখছি বায়োকেমিস্ট্রি। তোমাদের বই বায়ো অনুষ্মের রসায়ন যাকে বলা হয় বা বায়ো পলিমার সবগুলোই আছে। এই টপিক্সটা মূলত এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক্স বলতে গেলে। তুমি এর মিডিলে পলিমার আছে, পলিমারটা আমি শেষে দেখাবো। হ্যাঁ, বইয়ের টপিক্স অনুসারে লাস্টে দেখানো আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে যতটুকু আছে তোমাদের বায়োলজি পার্টে কিন্তু অনেক বেশি আছে। তোমার কোর্সেশন চ্যাপ্টারে এই সম্পর্কে অনেক বিস্তর আলোচনা করেছো, বাট এইখানে যতটুকু আমাদের লাগবে এইটাই আমি দেখাবো। তোমাদের চারকে অনেক কমই আমি জানি এই বিষয়। বায়োলজির কনসেপ্টে বায়োকেমিস্ট্রিতে মোটামুটি যেগুলো আমাদের জীবে মানে প্রাণীদেহে পাওয়া যায় মোট 3 ধরনের জিনিস যেটা আমাদের কাজে লাগে। প্রথমত কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। এই জিনিসগুলো কিন্তু আমাদের পাওয়া যায়। কি কি বললাম আমি? তোমার কার্বোহাইড্রেট প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের ভেতরে তোমার কিন্তু ডিএনএ আরএনএ এই জিনিসগুলো থাকে। তোমার ওই ডিএনএ আরএনএর বিভিন্ন উপাদানগুলো এসব কিন্তু পাওয়া যায়। তো নিউক্লিক অ্যাসিড নিয়ে আমি আলোচনা করবো না এই চ্যাপ্টারে, মানে একদমই। নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমার কার্বোহাইড্রেট, প্রোটিনের আমি যেসব জিনিস দরকার আমার সেগুলো নিয়ে আলোচনা করবো। তাও তোমরা ওগুলো কিন্তু জানো। হ্যাঁ, সেল কেমিস্ট্রিতে ওগুলো তোমরা দেখছো, এখানে তো আমি দেখাই দেবো, কারণ এখানে আসে কিছু কিছু জিনিস। হ্যাঁ, একই টপিক্স হলেও তো দরকারে আছে। যেমন কার্বোহাইড্রেটের ভিতরে কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, র্যাফিনোজ, অনেকগুলো নাম আছে। কিন্তু এর কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের টাইপ আছে। এর প্রকারভেদটা কিন্তু হিউজ, এর টাইপটা কিন্তু হিউজ। তো এর ভেতরে মূলত আমরা একটু সবার আগে গ্লুকোজ নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে দিই, এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার। যদি না পড়ে থাকো পড়ে নিবা। আমি এই ক্লাস বেশি লেন্দি করবো না বলে এইসব তোমাদের হিন্টস দিচ্ছি না, পড়ে ফেলতে পারো। যেমন ট্রাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা কি, এগুলো একটু কই থেকে আসছে। কার্বোহাইড্রেট তো মূলত আমরা জানি যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, মানে একাধিক OH মূলক থাকবে একটা অ্যালডিহাইড রূপে। পলিহাইড্রক্সি অ্যালডিহাইডকে কার্বোহাইড্রেট বলে আর কি। এর ভিতরে তোমার জারক মানে অবিজারক চিনি, মানে বিজারক চিনি, এগুলো কিন্তু আছে। তো এগুলো কিন্তু মোটামুটি যখন আমরা পড়ছিলাম গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজের, আলফা ডি বিটা ডি তো না, এখানে দেখবো এটা ওই যখন আমরা আলোক সক্রিয় যৌগ কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু আলোক সক্রিয়তা থাকে এদের। হ্যাঁ, আলোক সক্রিয়তার সময় একটু হলেও আলোচনা করেছিলাম। তো এগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নিবা। হ্যাঁ, আর যেগুলো দরকার আমি নোট করে দেবো পরবর্তীতে। এখন মূলত যে জিনিসগুলো এখানে জানা লাগবে, সে কার্বোহাইড্রেটের ভেতরে একটা মনোস্যাকারাইড আছে, তাকে আমরা গ্লুকোজ বলে চিনি। খুবই খুবই আমাদের দরকার একটা জিনিস। হ্যাঁ, গ্লুকোজ। আমি এই গ্লুকোজ নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই গ্লুকোজ নিয়ে আমাদের পার্ট আর কি আজকের। তার সাথে প্রোটিন কিছু দেখবো, কিছু ধরনের বায়ো পলিমার দেখবো, যে তোমার স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো কেমনে তৈরি হয়, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করবো। বেশি ইনডেপথে আমরা আলোচনা দেখবো না এটার, কারণ এটা তোমাদের যতটুকু দরকার এটাই থেকে কোশ্চেন আসে মূলত সব জায়গায়, এটা তোমার জানা লাগবে। তো গ্লুকোজের 2 ধরনের কাঠামো নিয়ে একটু আমি কথা বলতে চাই, যেটা তোমার জানা খুবই দরকার। একটা হচ্ছে ফিশার কাঠামো আর একটা হচ্ছে হাওয়ার্থ কাঠামো। 2 ধরনের কাঠামো। কি কি নাম বললাম? একটা বলা হচ্ছে ফিশার কাঠামো। গ্লুকোজের 2টা কাঠামো আছে, একটা হচ্ছে ফিশার আর 2 নাম্বার হচ্ছে হাওয়ার্থ। ফিশার হাওয়ার্থ কাঠামো। তো এই 2টা কাঠামো জানা দরকার, কারণ আসতে পারে। হ্যাঁ, একবার ইঞ্জিনিয়ারিং টেস্টে কোশ্চেন আসছিল যে গ্লুকোজের তুমি হাওয়ার্থ কাঠামোটা শো করো, তাই না? আর ফিশার কাঠামোতে আমরা যেগুলো আঁকি, যেটাকে আঁকানো হয়, সেটাই কিন্তু ফিশার কাঠামো। তো আমি একটু ফিশার কাঠামোটা, এগুলো সবাই একটু ভুল করো যে OH কোন দিকে, এরকম জিনিস তোমরা একটু বুঝতে ভুল করো। তো সেগুলো যেন আজকের পরে ভুল না হয়, এই জিনিসটা দেখে আমরা আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজের থেকে স্টার্চ আর সেলুলোজ তৈরি করব। তারপরে প্রোটিন, পেপটাইড বন্ড আর প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, এদের আর কি আমরা কিছু টেস্ট দেখে শেষ করবো লেকচারটা। হাওয়ার্থ সবার আগে ফিশার কাঠামোটা দেখি আমরা। গ্লুকোজ কিন্তু এরকম দেখতে, তোমার CHO 1 2 3 4 5 2 3 4 5 6 CH2। দেখো, এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার HOH এর একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, HOH এর একটা ডিফারেন্স আছে। এই কার্বনের মানে এটা হচ্ছে আমার কিন্তু 1 নাম্বার কার্বন। অ্যালডিহাইড যেহেতু সক্রিয়, এটা কিন্তু বলেছিলাম যখন আমি কাইরাল কার্বন পড়া, যে বৈশিষ্ট্য নির্ধারণ করে সবচেয়ে দূরের কাইরাল কার্বনের সাথে।
তো এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এটা 6 আর এটা 1। আমি এই দুটো ডিনোট করে দেন, বাকিটা তো বুঝতে পারছো। দেখো OH টা অ্যাকচুয়ালি কীভাবে যায়, আমি OH এর একটু তোমাকে ফরমেশনটা দেখাই দেবো। এইভাবে তুমি OH টা দিবা, তাহলে তোমার এরপরে কখনো আর ভুল হবে না। এইভাবে OH টা ফর্ম করে, এইভাবে যে এই তো এখানে একটা থাকবে, হ্যাঁ, তারপর এইভাবে আসবে, এই তো এটা হচ্ছে কিসের ফর্ম বলো তো, OH এর ফর্ম। আর এর দেখতে কিছুটা মানে কি মাছের শেপ, তো ফিশার কাঠামো, এখান থেকে নাম ওই বিজ্ঞানের নামে নামকরণ করা হয়েছে। তার কথা তুমি এভাবে চিন্তা করতে পারো, এটাকে ফিশার কাঠামো বলে, কারণ হচ্ছে এটা কিছুটা এই মাছের মতো লম্বা শেপ। এই হচ্ছে কাহিনী। তাহলে কি OH এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে আরেকটা হবে। এইটা হচ্ছে শেপ। আর বাকি জায়গাগুলো দেখে বলতে হয় এইচ। তুমি যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারো, এইটা হচ্ছে ওপেন, এখানে কোনো তোমার আর কি বন্ডের হয়নি আর কি, চেঞ্জ হয়নি, বা কারোর সাথে কারোর লেংথটা চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে ফিশার কাঠামোর ওপেন ফর্ম বলা হয় গ্লুকোজের। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে এই যে CHO বন্ডটা আছে না, আমি ওই জায়গাটাকে একটু ভেঙে লিখতে চাই। এই যে আমার CHO বন্ড এখানে বিদ্যমান, এই ওপরে CHO, আমি এটা একটু মুছে দিয়ে ওইখানে আমি একটু এটা অ্যাড করতে চাই। দেখো আমি এটা মুছে দেবো, CHO এখান থেকে তোমাদের একটু বোঝার আছে। আমি CHOটা এখানে মুছে দিলাম। CHOটা আমি এভাবে লিখবো, CHO এভাবে লিখবো, কোনো সমস্যা নাই, লিখতেই পারি আমি। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে গ্লুকোজ অণু নিজেদের ভেতরেই কিন্তু এক ধরনের চেঞ্জ আসে। গ্লুকোজ অণু নিজেদের ভেতরে এক ধরনের চেঞ্জ আসে। সেটা কীরকম হয় যে অক্সিজেন এখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে নিজে পার্শিয়াল নেগেটিভ হয়, কার্বন হয় হচ্ছে পার্শিয়াল পজিটিভ। ক্লিয়ার? এবং এদের মধ্যে ইফেক্টটা দেখা যায় হচ্ছে একদম দূরের সবচেয়ে লাস্ট কাইরাল কার্বনে। এইটা একটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের ক্ষেত্রেও দেখা যায় যে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন আছে না, এই সময় এই অক্সিজেনটা হয় হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, আর হাইড্রোজেনটা হয় হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত। ক্লিয়ার? এখানে হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। তো এর পরবর্তীতে যে কেসটা হয় আলটিমেটলি, হ্যাঁ, এটা একটু মানে চেঞ্জ হতে থাকে এদের ভেতরেই। এখান থেকে আমি এটা একটু প্লট করব যে এখান থেকে যেটা হয় যে এই এইচটা তোমার এইখান থেকে চলে যে এই অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হয়। খেয়াল করো যে আমি কীভাবে প্লট করতেছি, যে আমার এখান থেকে যে অক্সিজেনটা আছে না, এইটা অ্যাকচুয়ালি দুইটা কার্বনের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে, দুইটা কার্বন এই অক্সিজেনের লিঙ্ক তৈরি করে, আর হাইড্রোজেনটা এই জায়গায় এই অক্সিজেনের কাছে চলে যায়। ক্লিয়ার? দেখো কি হচ্ছে, দেখো আমার এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 নাম্বার কার্বন কি বলতো, CH2O আছে। এটা আমার কোনো মাথা ব্যথাই নাই। তাহলে এবার কি বলো তো, এই হাইড্রোজেনটা চলে যাবে হচ্ছে এই অক্সিজেনের কাছে, OH। কোন হাইড্রোজেনটা গেল ভাই? এই হাইড্রোজেনটা গেল হচ্ছে এর কাছে। তাহলে একটা বন্ড এখান থেকে হলো, আর নিচে তোমার যা ছিল তা আছেই। এখানে এটা OH ছিল না এই পরের কার্বনে, তারপর আবার যা হয়েছিল সেভাবে আছে, H আছে, তারপর আমরা একটা OH আছে, তারপর আমার আরেকটা কি আছে, এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। আমার এখানে আমি একটা, এখান থেকে Hটা চলে গেছে না, এই 5 নাম্বার কার্বন থেকে, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে আমার সেই 5 নাম্বার কার্বন চলে গেছে, থাকলো ওখানে ওইটা। এবং এই পাশে কি আছে বলতো, এই জায়গায় এটা হচ্ছে আমার H আছে, OH আছে, H আছে, এবং এখানেও কিন্তু আমার Hটা ছিল। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ওইখানে কিন্তু আমার Hটা ছিল। তাহলে এবার যেটা হয় যে আচ্ছা এখানে H ছিল আমার, একটা পাশে একটা H ছিল এখন যেটা হয় যে এই যে অক্সিজেনটা এখানে তোমার এইখান থেকে তোমার বের হয়ে গেল বা হাইড্রোজেনটা চলে গেল, তাহলে অক্সিজেন নেগেটিভ ছিল না, আর এই কার্বনটা পজিটিভ আছে না। তাহলে এদের ভেতরে এই দেখো, এইটা হচ্ছে কাহিনী, এদের ভেতরে এই অক্সিজেনটা একটা নিজেদের ভেতরে বন্ড ক্রিয়েট করে এই 1 আর 5 নাম্বার কার্বনের মধ্যে। 1 আর 5 নাম্বার কার্বনের ভেতরে এই কাহিনীটা হয়। ক্লিয়ার? এই চিত্রটা কি মনে থাকবে? এই চিত্রটা যদি মনে থাকে তাহলে এই শেপের পরে মানে এইভাবে আঁকার পর অক্সিজেনের ডান পাশে দিয়ে OH যখন 1 নাম্বার কার্বনের ডান পাশে অবস্থান করবে, তাকে আমরা বলবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাকে আমরা বলবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এইটা কিন্তু খুবই দরকারি আলফা ডি গ্লুকোজ চেনার জন্য। এরপরে যে জিনিসটা আসবে যে আমি এরপরের চিত্রে আমি কিছুই করবো না, আমি লিটারালি কিছু করবো না, আমি জাস্ট এই OH-টাকে বাম পাশে দিয়ে দেবো 1 নাম্বার, তখন ওটা আমার হয়ে যাবে কি বলতো, বিটা ডি গ্লুকোজ। এখান থেকে আমি একটু বিটা ডিটা তোমাদের প্লট করে দেখাই।
যে কী হয় বলো তো, সি 1 2 3 4 5 CH2OH, CH2O, CH2OH, হ্যাঁ নিচে CH2OH আছে, CH2OH আমি দিন OH দিই নাই, হ্যাঁ এগুলো সব জায়গায় এই কাহিনীটা একটু দরকার। এবার কি হবে, এখানে কিছু না, এই 1 নম্বর কার্বনের OH-টা বাম পাশে চলে আসবে, দেখো এটা এই পাশে চলে আসবে, OH, এখানে আমার H, বাকি সব সেম, OH H H OH, তোমার OH H H, এই তো অক্সিজেন। ক্লিয়ার? এখানে এটা ডান পাশে আলফা ডি গ্লুকোজ, এটা তো বসে খাইছিলাম আমি, এটা বাম পাশে এটা হচ্ছে আমার বিটা ডি গ্লুকোজ। ক্লিয়ার? মনে থাকবে? যদি মনে থাকে, এই দুইটা থেকে আমরা এখন দেখবো হচ্ছে এটা হচ্ছে ফিশার কাঠামো, গ্লুকোজের ফিশার কাঠামো। এরপরে এখন থেকে যে জিনিসটা আসবে, এখান থেকে আমি এখন প্লট করে তোমাদের দেখাবো হচ্ছে কীভাবে হাওয়ার্ড স্ট্রাকচার প্লট করতে হয়, কীভাবে আমার হাওয়ার্ড স্ট্রাকচারটা এখান থেকে আমি প্লট করবো, সেটা এখান থেকে তোমাদের দেখাই দেবো আমি। এই হাওয়ার্ড ওটাও মুছাই দিলাম, কারণ এখানে লাগবে, দুইটা চিত্র আমার লাগবে এই জায়গা থেকে। হাওয়ার্ড স্ট্রাকচারের জন্য আমার দুইটা চিত্রই লাগবে। আমি এখানে আমি হেডিং দিয়ে আঁকাবো, কারণ মুছে দিয়ে আবার লিখি, মুছে যখন গেছে হাওয়ার্ড স্ট্রাকচারটা আমার এখান থেকেই আসবে। হ্যাঁ, এখানে আমি এখন হেডিং দেবো হচ্ছে হাওয়ার্ড। দেখো আলফা ডি গ্লুকোজ প্লট করেছে, হাওয়ার্ডকে বলে হেক্সাগন, হ্যাঁ ষড়ভুজাকার কাঠামো, এটা হচ্ছে ষড়ভুজাকার কাঠামো। তাহলে ষড়ভুজাকটা আঁকে ফেলে আমি, হ্যাঁ এই জায়গাতে এই কার্বনে একটা তুমি অক্সিজেনের বন্ড দিয়ে দিবা, এখানে একটা অক্সিজেনের বন্ড থাকবে, এটার জন্য ভুল না হয়, এই জায়গাতে একটা অক্সিজেন থাকবে কিন্তু ষড়ভুজের। প্রথমে আমি চাই হচ্ছে আলফা ডি গ্লুকোজের চিত্রটা, এবং এইখানে এই জায়গাতে তুমি একটা অক্সিজেন দিবা, আর এই জায়গাতে একটা CH2OH দিয়ে রাখবা, এখানে একটা CH2OH দিয়ে রাখবা, এটা হচ্ছে তোমার সিস্টেম। ওকে, প্রথমে হচ্ছে এটা আমি আলফা ডি এর প্লট করবো, আলফা ডি। আমি দ্বিতীয়ত এবার প্লট করবো হচ্ছে বিটা ডি। বিটা ডিও আমি সিমিলার ওয়েতে প্লট করব। আমি একটা দেখাই দিলে তোমরা আরেকটা এমনি বুঝে যাবা। হ্যাঁ, এটা জাস্ট এখান থেকে তুমি নিচে নামাই দিতে পারো, চাই আসে না। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে কি আছে আমার বলো তো, CH2OH অক্সিজেন। এই হচ্ছে এই অক্সিজেনটা, এটা হচ্ছে এই অক্সিজেনটা। ওকে, তাহলে এখন যেটা দাঁড়াবে যে এইটা করার পরে আমি একদম সহজ সিস্টেম দেখাবো যে কি হচ্ছে। তুমি একটা জিনিস মনে রাখবা যে এই অক্সিজেনের তুমি কিন্তু যেটা আমার মূল জিনিস দুইটাই বসায় ফেলছি, একটা হচ্ছে এই জিনিসটা আর একটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আমরা বসায় ফেলছি, এটা হচ্ছে মূল। আমার কি বসাতে হবে এখন, H আর OH বসাইতে হবে। আমার এখন কি বসাতে হবে, আমার এখন জাস্ট এই উভয় পাশে H আর OH-টা বসাইতে হবে, ঠিক আছে, HOH। তাহলে HOH বসানোর জন্য এই সব জায়গায় দাগ দিয়ে দেবো, 1 2 3 4, এই দাগগুলো দিয়ে দেবো। তুমি একটা জিনিস মনে রাখবা যে বাম পার্শ্ব, হ্যাঁ বা লেফট সাইডের জিনিসগুলো, বাম পার্শ্বেরগুলো সবগুলো থাকবে হচ্ছে আপ, উপরের দিকে, আর রাইট সাইডের যেসব তোমার এলিমেন্টগুলো আছে সেগুলো থাকবে হচ্ছে ডাউন অর নিচের দিকে। লেফট সাইডেরগুলো থাকবে হচ্ছে উপরের দিকে, আর রাইট সাইডেরগুলো থাকবে হচ্ছে নিচের দিকে। দেখো তো একটু খেয়াল করে, আমি আলফা ডি প্লট করবো। আলফা ডি গ্লুকোজের আমার রাইট সাইডে আছে হচ্ছে কি, সরি আলফা ডি গ্লুকোজের আমার লেফট সাইডে আছে হচ্ছে, লেফট মানে এটা লেফট না আমার, কিন্তু এইচ কিন্তু এই পাশটা কিন্তু আমার লেফট পার্ট, এটা কিন্তু আমার লেফট পার্ট, আর এই পাশের গুলো কিন্তু আমার রাইট পার্ট, ঠিক আছে। ওকে, এটা আমার লেফট পার্ট, এটা আমার রাইট পার্ট। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে এবার যেটা দাঁড়াবে যে আমার এই এইচ প্রথমে আমার এখান থেকে শুরু হবে। দেখো এখানে এইচ আছে না, এই দেখো এইচ, তারপরে কি আবার এইচ আছে না, এইচ, আমার OH আছে না, OH, এইচ আছে না, এইচ আছে না, এই দেখো এই লাস্টের এইচটা এই নিচে চলে আসবে, লাস্টের এইচটা এর নিচে চলে আসবে। ক্লিয়ার? এবার আমার রাইট সাইডে দেখো তো OH আছে, এখানে শুরু করবো OH, তারপর কি আমার OH আছে না, তারপর কি আমার এইচ আছে না, তারপর কি আমার OH আছে না, হয়ে গেল। এটা আমার আলফা ডি গ্লুকোজ, এইটা আমার আলফা ডি গ্লুকোজ। যে
HOH HOH OHH HOH, ক্লিয়ার? আলফা ডি গ্লুকোজটা ক্লিয়ার? এরপরে যদি আমি বিটা ডি গ্লুকোজ তোমাকে প্লট করাইতে বলি, বিটা ডি গ্লুকোজের জন্য কিন্তু তুমি খুব ইজিলি এখান থেকে প্লট করতে পারো। আমার এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। তাহলে এখন কি করব, আবার এখানে আমি একটা করে আমার পয়েন্ট দিয়ে দেবো, খুব ইজি বিষয়। তাহলে আমার কি লেফট থাকবে ওপরে, দেখো লেফট আপ, লেফট থাকবে হচ্ছে ওপরে, রাইট থাকবে হচ্ছে ডাউন। লেফট মানে হচ্ছে দেখো OH OH H OH H H, এরপর রাইট সাইড মানে হচ্ছে এ পাশ থেকে H OH HOH HOH, ক্লিয়ার? এইটা হচ্ছে আমার বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এই স্ট্রাকচারটা কিন্তু দরকার, এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের দরকার। তো আশা করি কখনো ভুল হবে না এটা আঁকাইতে। আর তো এটা যদি আঁকাতে ভুল না হয়, আমি এই চিত্রটা এখানে রেখে আমি এখান থেকে দুইটা বায়োপলিমার তোমাকে দেখাবো, যে দুইটা বায়োপলিমার আমাদের লাগবে। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম সব কিছুই। এখান থেকে আমরা দুই ধরনের বায়োপলিমার শো করব যে কীভাবে হয়। সেলুলোজ স্টার্চটা কই থেকে আসে, সেলুলোজার স্টার্চটা কই থেকে আসে, এখান থেকে আমরা দেখতে পাবো। ওকে, আর এই জিনিসগুলো একটু তুমি প্র্যাকটিস করে নিবা, যেন ভুল না হয় কখনো। একটু প্র্যাকটিস করে নিলেই আর কখনো তোমাদের নিজেদের কাছে ভুল হওয়ার পসিবিলিটিটা কমে আসবে। ওকে, এরপর হচ্ছে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ধন। আলফা গ্লাইকোসাইড বন্ধন, আলফা গ্লাইকোসাইড বন্ধন। ওকে, এই আলফা গ্লাইকোসাইড বন্ধনে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াবে, দেখো খুব সিম্পল একটা বিষয়, যে দুইটা আলফা ডি গ্লুকোজের ভেতর থেকে পানি বিয়োজন হবে আর কি। এখানে লাগবে হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। দুইটা আলফা ডি গ্লুকোজ থেকে যখন পানি বিয়োজন হবে, তুমি সেখান থেকে অবশ্যই একটা আলফা গ্লাইকোসাইড বন্ধন পাবা। তাহলে আমি একটা, এটা আমার আলফা ডি গ্লুকোজ না, দেখো আমি একটু প্লট করি। হ্যাঁ, এই তো আমার এই জিনিসগুলো আমি এখানে আমি দিব হচ্ছে CH2OH, আমার HOH HOH OHH HOH, এখানে আমার H। এর সাথে কি আমার বলো তো, আরেকটা আলফা ডি গ্লুকোজ লাগবে না? এছাড়া তো আমার হবে না, একটা আলফা ডি গ্লুকোজ লাগবে। তো আরেকটা আলফা ডি গ্লুকোজের জন্য আমার এই পার্শ্ব থেকে শুরু করব আমি। হ্যাঁ, HOH OHH HOH HOH, ওকে, এই জিনিসটা ঘটবে। এবং এখানে কি ছিল বলো তো, আমার CH2OH। এই দুইটা গ্লুকোজ থেকে যখন পানি বিয়োজন হবে, মানে H2O, তখনই কিন্তু আমার সমস্যাটা সৃষ্টি হয়, যে এই পাশ থেকে তোমার একটা OH আর একটা H এখান থেকে চলে যায়, এই দুইটার ভেতরে অক্সিজেন একটা বন্ড ক্রিয়েট হয়, এই দুইটার ভেতরে অক্সিজেন একটা বন্ড ক্রিয়েট হয়। দেখো এখান থেকে একটা তোমার OH যাবে আর এখান থেকে একটা H যাবে, এই দুটো এখান থেকে বের হয়ে আসবে, OH আর H বের হয়ে আসলে পানি বের হয়ে গেল এখান থেকে, এক মোল পানি কিন্তু বের হয়ে গেল। হ্যাঁ, -H2। তাহলে যেটা দাঁড়াবে যে, আমি এখানে তোমাদের একটু বিষয়গুলো ছোট করে দেখাই। CH2, আমি এই প্লটগুলো আমি এখানে কিন্তু আঁকালাম না। এই প্লটগুলো বলতে আমি জাস্ট এটা সিমিলার, আমি এখানে H দিলাম, হ্যাঁ, আর এইখানে আমি এটা রাখলাম, বাকি সবগুলো কিন্তু আমার যা ছিল তাই। CH2OH, এটা একটু প্লট করে নেবা খাতায়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে H, এইখান থেকে একটা অক্সিজেন এক্সট্রা আমার এখানে থেকে গেছে না, যেটা দুইটার সাথে বন্ড ক্রিয়েট করতেছে, যেটা এই দুইটার সাথে আমার কি বলতো বন্ড ক্রিয়েট করে আসছে, যেখানে যা ছিল তাই আসছে। এখানে H ছিল, HOH OHH
OH এখানে আমার H আর এখানে আমার HOH, মানে যা ছিল তাই কিন্তু আছে, কিন্তু দুইটা আলফা ডি গ্লুকোজ থেকে যখন পানি বের হয়ে গেছে তখন কিন্তু আমরা ওই জায়গাতে পাইছি হচ্ছে আমার কি বলতে পারবা, ওই জায়গাতে আমরা পাইছি হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ড, ওই জায়গাতে আমরা পাইছি হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ড। এটা যেন বুঝতে ভুল না হয়, এটা তো দরকারি জিনিস, আলফা গ্লাইকোসাইড বন্ডটা বুঝতে পারাটা ক্লিয়ার। আলফা গ্লাইকোসাইড বন্ডটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে বলতে পারি এটাকে বলা হচ্ছে আমরা আলফা গ্লাইকোসাইড বন্ড। এরকম অসংখ্য আলফা গ্লাইকোসাইড বন্ড যদি পরস্পর মিলিত হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে স্টার্চ। এরকম পরপর অনেকগুলো এরকম ইউনিট আছে, প্রায় 20-30 হাজার ইউনিট। তাহলে আলফা গ্লাইকোসাইড বন্ড যদি মনোমার হয়, এর পলিমার হচ্ছে আলফা গ্লাইকোসাইডের পলিমার হচ্ছে আলফা গ্লাইকোসাইডের পলিমার হলো স্টার্চ। ঠিক আছে, আলফা গ্লাইকোসাইড পলিমার হচ্ছে স্টার্চ, মনে থাকবে এই জিনিসটা, কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। এরপরে যে চিত্রটা আসবে এটা ক্লিয়ার যদি হও তাহলে আমি এখানে মুছেই দেখাইতে পারি। সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ধন, এই লাইনটা ইম্পর্টেন্ট, বা বিটা ডি গ্লুকোজ। হ্যাঁ আচ্ছা মুছেই দিলাম, আবার একটু প্লটি করি। এখানে একটু খাটাছেড়া করলে আমার হয়ে যায়, তো যদিও মুছে ফেললাম, তাহলে মুছেই দেখাই দিই। তাহলে যেটা দাঁড়াবে যে এই ক্ষেত্রে এখন আমরা বিটা ডি গ্লুকোজ দিয়ে কথাবার্তা বলবো। বিটা ডি গ্লুকোজ বা বিটা গ্লাইকোসাইড বন্ড আলফা, এবার আমরা বিটা গ্লাইকোসাইড বন্ড দেখবো। তো বিটা গ্লাইকোসাইড বন্ডের ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে কী হবে, দুইটা বিটা ডি গ্লুকোজ লাগবে, দুইটা আমার বিটা ডি গ্লুকোজ লাগবে। বিটা ডি গ্লুকোজ যদি লাগে তাহলে আমার বিটা ডি গ্লুকোজ কিন্তু প্লট করাই আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আমার এইটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, এখানে তোমার কাহিনীটা দাঁড়াবে হচ্ছে কি ছিল এখানে বলো তোমার, এগুলো সব জায়গায় একটা করে এরকম বন্ড যাবে, সব জায়গায় একটা করে বন্ড যাবে। বন্ড গেলে থাকতেছে কি দেখো তো, এখানে থাকতেছে হচ্ছে আমার OH, এখানে হচ্ছে থাকতেছে আমার কি বলতো একটা HOH, এখানে আমার থাকতেছে হচ্ছে একটা OH, এখানে আমার থাকতেছে হচ্ছে একটা OH, আর এখানে ছিল হচ্ছে আমার একটা CH2OH, আর নিচে হচ্ছে H। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার বিটা ডি গ্লুকোজ। তাহলে এরকম কয়টা বিটা ডি গ্লুকোজ লাগবে? এরকম দুইটা বিটা ডি গ্লুকোজ লাগবে আমার। এইখানে একটা সমস্যা আছে, যে সমস্যাটা বুঝতে হবে যে 1, 2, 3, 4 এই আলফা গ্লাইকোসাইড বন্ড আর বিটা গ্লাইকোসাইড বন্ড কিন্তু হয় হচ্ছে কার্বন 1 আর কার্বন 4 এর অভ্যন্তরে, কার্বন 1 আর 4 এর মধ্যে। এটা কিন্তু মাথায় থাকা লাগবে। তাহলে এরপরে যে চিত্রটা আসবে, আরেকটা বিটা ডি গ্লুকোজ নিব আমরা এখানে। বিটা ডি গ্লুকোজ আরেকটা হবে আমার অক্সিজেন। হ্যাঁ, ওই তো এরকম করে আমার বন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে এগুলো থাকতেছে কি CH, মানে একই জিনিস কি আবার হবে না এই পাশ থেকে? OH, HOH, CH2OH আর H। ওকে, এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের মধ্যে মূল তফাৎটা কিন্তু এই জায়গাতেই, যে এখানে আমরা যখন বিটা আলফা ডি গ্লুকোজ প্লট করতেছিলাম তখন আমার কিন্তু এখান থেকে OH থেকে কিন্তু পানি বের হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমার এই অবস্থানটা উপরের দিকে, কিন্তু খেয়াল করে দেখতেছো, এই অবস্থানটা কিন্তু আমার উপরের দিকে। হ্যাঁ, মানে পানি অ্যাকচুয়ালি বের হবে কিন্তু এই H আর OH এখান থেকে কিন্তু আমার পানিটা বের হয়ে আসবে, এই OH আর H এখান থেকে। তাহলে আলটিমেটলি আমি যদি চিত্রটা প্লট করি, চিত্র কিছু এরকম দেখব। হ্যাঁ, আমি কিছুটা দেখবো হচ্ছে এইখানে আমার সবগুলো বন্ডের চিত্র আছে। সবগুলো বন্ড এই জায়গাতে দেখো, যে সব বন্ডগুলো আমি দিচ্ছিলাম কি ছিল আমার, এই পাশ থেকে আবার OH ছিল,
OH, HOH, OH, CH2OH, এ পাশ থেকে আমার ছিল হচ্ছে HOH, CH2OH, OH, HOH। এবার হবে আসল কাহিনীটা হচ্ছে যে আমার কিন্তু দুইটা কোনাকুনি থেকে চলে গেছে, তাই না? দুইটা কোনাকুনি থেকে কিন্তু আমার বের হয়েছে, তার মানে অক্সিজেন অক্সিজেন বন্ডটা কিন্তু দেখো এইভাবে কোনাকুনি হয়ে আসবে। হ্যাঁ, এটার ভিতরে কোনাকুনি হয়ে আসবে, যার দুই পাশে কি ছিল বলতো, এখানে একটা H, এখানে একটা H। এই চিত্রটা যদি ঠিকঠাক করে দেখাইতে পারো, এটাকে আমরা বলি হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ড। বিটা গ্লাইকোসাইড বন্ড। এই বিটা গ্লাইকোসাইড বন্ডের অসংখ্য পলিমার, অসংখ্য মনোমার মিলে, এগুলির অসংখ্য বিটা গ্লাইকোসাইড বন্ড মিলে তৈরি করে হচ্ছে আমার সেলুলোজ। সেলুলোজ তৈরি হচ্ছে অসংখ্য বিটা ডি গ্লুকোজ হইতে। এটাই হচ্ছে তোমার বায়োমলিকুলার কেমিস্ট্রির মূল ঘটনা, মানে বায়োপলিমারের মূল কাহিনী। ক্লিয়ার? যদি এটা বুঝতে পারো তাহলে আশা করি একটা প্রশ্ন এখন এখান থেকে তোমাদের আশা করা যায় যে আসে মাঝে মধ্যেই, যে মানব দেহের বা প্রাণী জগতের ভেতরে স্টার্চ আর সেলুলোজের মূল ডিফারেন্স হচ্ছে আমরা কিন্তু লতা পাতা খেয়ে বা গরু ছাগল যেভাবে ঘাস খাই, মানুষই ঘাস খাইলে হইতো না, তাহলে মানে রাস্তাঘাটে আমরা নেমে খাইতে পারতাম, কিন্তু খাওয়া যায় না। কারণ কি বলতো? মানব শরীর সেলুলোজ হজম করতে পারে না। সেলুলোজ কিন্তু মানব দেহে হজম হয় না, মানব দেহে হজম হয় না। এর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীর থেকে সেলুলোজ এনজাইম নিঃসৃত হয় না, যেটা সেলুলোজ জাতীয় পদার্থকে হজম করতে পারে। ঠিক আছে? সেলুলোজ জাতীয় পদার্থকে হজম করার মতো জিনিস আমাদের দেহে না। আমরা যে শাক খাই বা লতা খাই, এটা আমাদের পাকস্থলী পরিষ্কার করে, কারণ হচ্ছে সম্পূর্ণ হজম হয় না। আমাদের পাকস্থলী থেকে সকল ময়লা বা সকল আবর্জনাটা সে সাথে করে নিয়ে কিন্তু নিঃসৃত হয়। বোঝা গেছে? এই জন্য শাক খাওয়া ভালো, বাট বেশি অ্যামাউন্ট না, অবশ্যই বেশি অ্যামাউন্ট খাওয়া ভালো না, কিছু পরিমাণ খাওয়া ভালো, খুব বেশি না। কিন্তু আমরা যেভাবে মানে গরু ছাগল যেভাবে ঘাস সেভাবে কিন্তু খাইতে পারবো না, তাহলে আমাদের শরীর খারাপ, মানে আমাদের মানব শরীরের সেটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। তাহলে কি এখানে আমাদের কি নাই বলতো? সেলুলোজ এনজাইম। কিন্তু স্টার্চ বা শর্করাকে হজম করার মতো যথেষ্ট জিনিস আমাদের দেহে আছে, সেলুলোজ এনজাইম নেই। এর ফলে এটা কি হয় না বলতো? হজম হয় না। ক্লিয়ার? আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আলফা গ্লাইকোসাইড বন্ড, বিটা গ্লাইকোসাইড বন্ড কি হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে খুব ভালো, আমি এগুলো মুছে দিব। এই জিনিসগুলো আসলে আরও এক্সট্রা আলোচনা করা যায়, কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাই, মানে কেমিস্ট্রির সিলেবাসে। কেমিস্ট্রিতে অর্গানিকে আসলে দেওয়ার মতো অনেক কিছু আছে এই জায়গা ব্যতীত। হ্যাঁ, এই জায়গা ব্যতীত অনেক কিছুই অর্গানিক কেমিস্ট্রিতে পাওয়া যায়। কিন্তু এখান থেকে মাঝে মধ্যে ছোটোখাটো কোশ্চেনে তোমাকে অ্যাডমিশন টেস্টে বলে দিল যে আলফা গ্লাইকোসাইড বন্ড আর বিটা গ্লাইকোসাইড বন্ড দেখাও, তাহলে তোমাকে দেখাইতে হবে। বা বলে দিল যে তুমি প্লট করো, গ্লুকোজের হাওয়ার কাঠামোটা একটু প্লট করে দেখাও, তো গ্লুকোজের হাওয়ার কাঠামোটা তোমাকে তখন দেখাইতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু একটু একটু তোমার জেনে থাকা দরকার, যে মূল বিক্রিয়াগুলো পড়ে এই ছোট্ট কয়েকটা জিনিস না দেখার জন্য যদি তোমার প্রিপারেশনটা ওকে না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না। ওকে, তাহলে এটা রাখলাম এই সাইডে। আমি একটু দেখাবো হচ্ছে এবার প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড। যদি আমি অ্যামাইনো অ্যাসিড নিয়ে কথা বলতে চাই, অ্যামাইনো অ্যাসিড এই সাইডে, অ্যামিনো অ্যাসিড নিয়ে কথা, প্রোটিন নিয়ে কথা বলতে চাইলে আমার সবার আগে অ্যামিনো অ্যাসিড আসবে। অ্যামাইনো অ্যাসিড মোট আমাদের দেহে কিন্তু অনেক ভাইটাল একটা জিনিস। হ্যাঁ, মোট 23টা অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান, অত্যাবশ্যকীয় 10টা যেটা দরকার আমাদের, যেটা ছাড়া আমাদের দেহে অনেক কিছু চলতে পারবে না। কিছু জিনিস প্রাকৃতিকভাবে আমরা পাই, আমাদের দেহে আছে। আর অনেক অ্যামাইনো অ্যাসিড, বাকি 13 অ্যামাইনো অ্যাসিড আমাদের কিন্তু বাইরে থেকে বা খাবার জাতীয় পদার্থ থেকে কিন্তু নিতে হয়। এছাড়া কিন্তু আমাদের সেটা অনেক খারাপ রোগ বালাই সৃষ্টি করতে পারে। আমাদের দেহটা প্রপার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় না। অ্যামাইনো অ্যাসিড একটা ভাইটাল উপাদান মানব দেহের জন্য। তো অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের কিন্তু একটা ভাইটাল উপাদান। প্রোটিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ। নাইট্রোজেন ঘটিত পদার্থকে প্রোটিন আমরা বলতেছি, কিন্তু প্রোটিনের মূল উপাদান কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডই। অ্যামাইনো অ্যাসিড একাধারে হচ্ছে অ্যামিনোমূলক আর অ্যাসিড মূলকের একটা সমন্বয়। অ্যামিনো অ্যাসিড আমি এভাবে লিখতে পারি, আর CHNH2COOH, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল ফর্ম। ওকে, আর এর জায়গায় আমি যদি এইচ দিতাম, আমার সেটা হয়েছে তো গ্লাইসিন।
প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের প্রয়োজনীয়। তো এই অ্যামাইনো অ্যাসিডের যদি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর তোমার একটা বন্ড ক্রিয়েট করে, তখন তাকে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ড। অ্যামাইনো অ্যাসিড যদি পরপর, যেমন এখানে আমি আলফা ডি গ্লুকোজ দেখলাম অনেকগুলো, যদি পরপর দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি তোমার বন্ড ক্রিয়েট করে, তাকে আমরা বলবো হচ্ছে পেপটাইড বন্ড। ওকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড জেনারেল ফর্ম, এইচ দিলে আর সমান এইচ হলে তাকে আমরা বলবো হচ্ছে গ্লাইসিন। আমি সকল অ্যামাইনো অ্যাসিডের এটা দেখাচ্ছি না, আমি একটু পেপটাইড বন্ড নিয়ে কথা বলবো। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড হচ্ছে কি বললাম, একাধিক, যদি দুইটা মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড থেকে পানি বিয়োজন হয় তাকে পেপটাইড বন্ড বলবো। যদি এরকম অসংখ্য হয় তাকে আমরা বলবো হচ্ছে পলিপেপটাইড। যেমন সেলুলোজ হচ্ছে, মানে পলিপেপটাইড যেরকম, সেলুলোজ হচ্ছে ওই জিনিস। সেলুলোজ হচ্ছে অসংখ্য বিটা ডি গ্লুকোজের আর কি সমন্বয়, মানে মনোমার থেকে পলিমার হয়েছে অসংখ্য। আর পেপটাইড বন্ড হচ্ছে একটা দুইটা থেকে হয়েছে, আর পলিপেপটাইড হচ্ছে অসংখ্য থেকে। তো এরকম পলিপেপটাইড প্রায় অনেক সংখ্যক পেপটাইড বন্ড মিলে একটা প্রোটিন অণুর সৃষ্টি হয়। তাহলে এখানে একটু দেখি কি হচ্ছে, যে আমার একটা পেপটাইড বন্ড কীভাবে সৃষ্টি হয়, যে আর CH NH2 COOH। ওকে, এর সাথে আমি আর একটা অ্যামাইনো অ্যাসিড যদি অ্যাড করি, সেটা হচ্ছে আমি NH2টাই পাশে দিয়ে লিখি একটু, যে NH2 বা H2N CHR COOH। ওকে, এটা হচ্ছে আমার দুইটা অ্যামাইনো অ্যাসিড। এখানে যদি পানি নিঃসৃত হয় তাহলে আমি কী পাবো বলো তো, একটা তোমার OH চলে যাবে এখান থেকে, আর এখান থেকে কিন্তু একটা H বের হয়ে যাবে, তার মানে H2টা চলে আসবে, তার মানে থাকবে NH থাকবে, এবার থাকবে CO। ওকে, মনে রাখবা এখানে থাকবে হচ্ছে আর CH NH2, এখানে হচ্ছে CO থাকবে, CO, এখানে থাকবে হচ্ছে আমার NH, এখানে থাকবে আমার CH, এখানে থাকবে আর, এখানে থাকবে হচ্ছে COH। এই যে এই অংশটা পাইলো কার্বামাইড, এইটাকে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ড। হ্যাঁ, একটা হচ্ছে CONH বন্ড, কার্বামাইড, এই একটা বন্ডকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এরকম অসংখ্য পেপটাইড মিলে তৈরি হচ্ছে পলিপেপটাইড। তো এই পলিপেপটাইডকে বলা হয় হচ্ছে প্রোটিন অণু। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন অণুর পেপটাইড বন্ডের এই অংশটাই ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, এইটা এখান থেকে ক্লিয়ার করে নেব। এখন আরেকটা জিনিস দরকার, যে এই পলিপেপটাইড বা পেপটাইড বন্ড তো আমরা দেখলাম, এই পেপটাইড বন্ডের কিন্তু একটা কাজ আছে, যে এটা মাঝে মধ্যে আসে, যে পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন আমি কেমনে শনাক্ত করতে পারি, অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন কেমনে শনাক্তকরণ হয়, এইটা কিন্তু একটু দরকার। ও তার আগে অ্যামাইনো অ্যাসিডেরই কিছু কেস দিয়ে আমি শেষ করবো ক্লাসগুলো। হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা কেস হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড তোমার জুইটার আয়ন প্লট করতে, মানে তৈরি করতে পারে। জুইটার আয়ন, এই জিনিসটা কি? জুইটার আয়ন হচ্ছে, হ্যাঁ, হেডিংটা হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন অ্যাকচুয়ালি কিছুই না, তুমি যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে ভালোভাবে খেয়াল করে দেখবা, একটা অ্যামাইনো অ্যাসিডের একই সাথে অ্যামিনো মূলক আছে, একই সাথে অ্যাসিড মূলকও আছে, সেখানে একই সাথে NH2 আছে এবং একই সাথে অ্যামিনো আছে, HCOH আছে। আমরা কিন্তু জানি অ্যামিন ক্ষারকীয় মূলক, আর COH হচ্ছে অম্লীয় মূলক। তো যখন একই যৌগে এই দুইটা মূলকেরই মানে তোমার মানে কি বলবো আছে আর কি, অবস্থান করে, সেই সময় এই দুইটার ভিতরে একটা মানে চার্জের একটা আকর্ষণ, অ্যাট্রাকশন তৈরি হয়, যে এই আয়ন থেকে ইলেকট্রন বা তোমার প্রোটন এক জায়গায় যাচ্ছে আস্তে আস্তে, মানে এদের মধ্যে একটা অম্লক্ষার যুগলের সৃষ্টি হয়। এই অম্লক্ষার যুগল সৃষ্টি হয় বলে জুইটার আয়ন বলা হয়। এটার দরকার আছে অনেক। যেমন একটা জুইটার আয়ন কীভাবে ক্রিয়েট হয় এটা একটু দেখি। আমরা একটা জুইটার আয়ন দেখি, যে জুইটার আয়ন বলতে দেখি আর CH NH2, এখানে হচ্ছে আমার COOH, এটা। এখন এখানে যেটা হয়, যে এর ফলে এটা আমার পার্শিয়াল নেগেটিভ, এটা আমার পার্শিয়াল পজিটিভ হয়। পার্শিয়াল নেগেটিভ, আর এটা আমার পার্শিয়াল পজিটিভ। এর কিন্তু মুক্ত ইলেকট্রন আসছে, তাই না? অ্যামিনিমূলক কিন্তু মুক্ত ইলেকট্রন আসছে। এর ফলে যেটা হয়, আর এটার H+ ত্যাগের প্রবণতা আছে না, এর
এর কিন্তু ত্যাগের প্রবণতা আছে। ত্যাগ করার ফলে যেটা হয় এইচ প্লাসটা একটু সুন্দর মতো এখান থেকে বেরোয়, বেশি দূর যাওয়া লাগে না, সেখানে আরেকটা ইলেকট্রন পেয়ে যায়, যার ফলে সে এইখানে ইজিলি চলে আসতে পারে এইচ প্লাস আকারে। সে এই এইচ প্লাসটা এই অ্যামিনের কাছে চলে আসলে কি হয় দেখো, সিএইচ এখানে হচ্ছে আমার কি NH3 প্লাস, এখানে হচ্ছে আর সিও, আর এখানে হচ্ছে ওটা মাইনাস আকারে থাকে। এই যে জিনিসটা তুমি দেখলা, এইটাকে বলা হচ্ছে জুইটার আয়ন, এটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। ক্লিয়ার? এই জুইটার আয়নটা দরকার। এখন জুইটার আয়নের কতগুলো কেস আছে যেটা অম্ল ক্ষারের সাথে কিন্তু দুই ধরনের ইফেক্ট দেখায়। তুমি যদি এখানে এইচ প্লাস দাও, আমি এটা এখানে রেখে দেবো, এটা মুছে আমি বাকি জিনিস দেখাবো। যদি তুমি এই জায়গায় বাইরে থেকে এইচ প্লাস দাও, এইচ প্লাস দিলে সেটা কী হবে বলো তো, সেটা প্লাস, তো সে কী করবে, এইখানে চলে এসে OH সৃষ্টি করে ফেলবে। তুমি যদি এখান থেকে বাইরে থেকে OH মাইনাস দাও, তাহলে সে কী করবে, এখান থেকে একটা H প্লাসকে বাইরে এনে উভয় মিলে পানি ক্রিয়েট করবে। ক্লিয়ার? বুঝা যাচ্ছে? ওটা মাইনাস থাকবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যদি অ্যাসিডীয় মূলকে এই অ্যাসিড মূলক যদি দিই, তাহলে আমার কি হবে বলতো, জুইটার আয়নটা পজিটিভ চার্জ ফর্ম করে থাকবে, তাই না? কারণ কি NH3 প্লাস কিন্তু থেকে যাচ্ছে H প্লাসটা দিলে, যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। কিন্তু যদি আমি ক্ষারীয় মূলক দিই, বেসিক অবস্থা দিই, তখন কি OH দিলে কিন্তু প্লাস চলে যাচ্ছে, নেগেটিভ হতে পারে, তখন কি জুইটার আয়নটা নেগেটিভ চার্জ -V চার্জ থাকতেছে বেসিক স্টেটে। ঠিক আছে? যে ক্ষারকীয় অবস্থায় জুইটার আয়নটার অবস্থান হচ্ছে নেগেটিভ, মানে চার্জটা নেগেটিভ, আর অ্যাসিডীয় অম্লীয় অবস্থায় জুইটার আয়নের চার্জটা হচ্ছে পজিটিভ। ওকে, এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন একটা জিনিস দরকার, এটা আগে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসতো টপিক্সটা, এখনও আসে, এমন না যে আসে না। যে অনেক বই কিন্তু তোমাদের যে আমি দেখাইছিলাম কিছু আগে প্রস্তুতিতে, DDTর প্রস্তুতি দেখাইছিলাম, আরও কিছু প্রস্তুতি দেখাইছিলাম, অ্যাসপিরিন, প্যারাসিটামল, অনেক জায়গায় কিন্তু এই সবগুলোর প্রস্তুতি কিন্তু নাই, কিন্তু এগুলো কোনো না কোনো সময় আসছে পরে। এখন আমি তো এটা সিওরিটি দিতে পারতেছি না যে আসবে না, তো যেগুলো আমি প্রায় নিশ্চিত যে আমার বেশি ইম্পর্টেন্স না, সেগুলো কিন্তু আমি দেখাই না। যেগুলো আমি একবার একটু ডাউট করি যে না এগুলো একদম একবার হলেও মানে 1% ইম্পর্টেন্স আছে এটার, সেটাই কিন্তু তোমার এখানে দেখানো হচ্ছে। ওকে, এর পরের যে আমরা কাহিনী করব সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের টেস্ট করব। অ্যামাইনো অ্যাসিড বলতে এটা একাধারে অ্যামাইনো অ্যাসিডের টেস্ট, আলটিমেটলি প্রোটিনের টেস্ট। ওকে, একাধারে অ্যামাইনো অ্যাসিডের টেস্ট, আলটিমেটলি এটাকে আমরা বলতে হচ্ছে প্রোটিনের টেস্ট। হ্যাঁ, যাকে বলা হয় হচ্ছে বাংলায় নিন হাইড্রিন টেস্ট। নিন হাইড্রিন টেস্ট। এই নিন হাইড্রিন টেস্টটা তোমাদের একটু জানা দরকার, যেটা দ্বারা কী করতে পারি আমরা বলতো, একাধারে প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড, এই দুইটা জিনিস এখান থেকে আমরা টেস্ট করতে পারি। তো নিন হাইড্রিন একটা যৌগ, এর সাথে আমার অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করলে একটা যৌগ উৎপন্ন করে নতুন, সেটা পরবর্তীতে বেগুনি বর্ণ ধারণ করে। এই বেগুনি বর্ণ দেখে আমরা বুঝতে পারি যে না, এটা আমার প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড ওখানে বিদ্যমান আছে। এখন নিন হাইড্রিনটা দেখতে কীরকম একটু দেখি। নিন হাইড্রিনটা তোমরা অনেকে প্লট করতে একটু মানে করো, আসলে তেমন জটিল কিছু না। নিন হাইড্রিন হচ্ছে আমার বেনজিন বলয়। এখন খেয়াল করবা যে এই জায়গা থেকে একটা বন্ড বেরোবে, এখান থেকে একটা বন্ড বেরোবে, এখানে একটা বন্ড বেরোবে, এই নামাই দিবা, এটা এবার তুলে দিবা। বুঝতে পারছো কি বিষয়টা? এখানে কিন্তু বেনজিনের মতো এইখানে কিন্তু দেখো 1 2 3 4 5টা, এখানে তো 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এর পরবর্তীতে কিন্তু একটা 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটাকে নিন হাইড্রিন বলা হয়। তো এটা প্লট করা পরবর্তী কেসটা তুমি বুঝে যাবে যে কী হচ্ছে। এই জায়গায় ডাবল বন্ড দিয়ে অক্সিজেন পরমাণু বের হয়েছে, এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন পরমাণু বের হয়েছে, এবং দুই পাশে দুইটা, এইখানে দুইটা কি বলতো OH বিদ্যমান। এইটাকে বলা হচ্ছে নিন হাইড্রিন। এই যৌগটাকে বলা হচ্ছে নিন হাইড্রিন। এর সাথে যদি একটা অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করে, এই নিন হাইড্রিনের সাথে একটা অ্যামাইনো অ্যাসিড ধরে বিক্রিয়া করতেছে, যে RCH NH2COH, এর সাথে একটা অ্যামাইনো অ্যাসিড যদি বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়ার জাত পদার্থ হিসেবে পাই হচ্ছে পরবর্তীতে এখান থেকে একটা যৌগ পাই, যে যৌগটা এরকমই দেখতে, এটাই প্লট করবা, কিন্তু একটু ডিফারেন্স আছে। এটাই প্লট করবা, ঠিক আছে? প্লট করবা হচ্ছে যেটা এখানে আমি আঁকাইছি,
এরকম, তারপর কি বললাম বলো তো, এই নেমে যাবে, এই নেমে যাবে, উঠে যাবে। হ্যাঁ, এখানে আমার এটা, এখানে আমার কি আছে বলো তো, অক্সিজেন আছে, অক্সিজেন আছে। এখান থেকে প্লট হয় হচ্ছে এইখানে OH, আর এই নিচের OH-টা এই যে পরিণত হয়, এখান থেকে উৎপন্ন একটা অ্যালডিহাইড আর CHO আর অ্যামোনিয়া। এই যৌগটার নাম আছে একটা, এটা নিনহাইড্রিন, এটা হচ্ছে আমার নিনহাইড্রিন, নিনহাইড্রিন। এটার নাম হচ্ছে হাইড্রেনড্যান্টিন। কি বললাম? হাইড্রেনড্যান্টিন। এই যৌগটা উৎপন্ন হয় হাইড্রেনড্যান্টিন, এই যৌগটার নাম। জাস্ট কি OH এর নিচে একটা H চলে আসতেছে, আর কিছু না, মনে রাখার সুবিধার্থে বলতেছে কিন্তু যেন মনে থাকে। ওকে, বিক্রিয়াজাত পদার্থ এগুলোই। এরপরে এখন যেটা হয় যে, এই তো কাহিনী, এই হাইড্রেনড্যান্টিনটা আবার নিনহাইড্রিনের সাথে বিক্রিয়া করে। এই নিনহাইড্রিনটা আবার হাইড্রেনড্যান্টিনের সাথে বিক্রিয়া করে। খেয়াল করো বিক্রিয়াটা। OH ডাবল বন্ড ও, আর কিছু না, এটা হচ্ছে নিনহাইড্রিন। এইটা তোমার আবার রিয়াক্ট করবে কি বলো তোমার হাইড্রেনড্যান্টিনের সাথে। OH অক্সিজেন, অক্সিজেন, এই দুইটা রিয়াক্ট করে উৎপন্ন করে হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ, যেখানে আমার বিকারক হিসেবে ওই যে অ্যামোনিয়াটা উৎপন্ন হয়েছিল, ওই অ্যামোনিয়াটা থেকে যায়। তাহলে এইখান থেকে একটা যৌগ আমরা নতুন পাবো, সেটাই আমার ফাইনাল বিকারক। অ্যাকচুয়ালি সেটা আমার কালার শো করে একটা, ওই কালারটা দেখে আমরা বুঝবো যে এইটা আমার অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন ছিল। সে কালারটা হচ্ছে পার্পল কালার বলার, তার একটা স্পেশাল নাম হচ্ছে রুহেম্যান পার্পল বা রুহেম্যান বেগুনি। ওকে, আমি একটু যৌগটা একটু তোমাদের জন্য প্লট করে দিই, জাস্ট এরকম দেখতে। অ্যাকচুয়ালি তুমি এখানে তোমাকে স্ট্রাকচার মনে রাখা লাগবে, তাহলে তোমার জন্য পরবর্তীতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, এই আমার এইখানে এইটা, এখানে আমার একটা নাইট্রোজেন, এখানে আমার দুইটা অক্সিজেন ছিল, অক্সিজেন নাইট্রোজেনের পরবর্তী কেস যেটা হবে যে এই তো আমার এখান থেকে এটা বের হবে, বের হয়ে এই তো যেটা আমার এখানে আবার কি বেনজিন বলয় ছিল, এই বেনজিনের বলয়ের সাথে আবার অ্যাড হবে। এখানে আমার অক্সিজেন, এইখানে আমার অক্সিজেন, এই যৌগটা তৈরি হবে এখান থেকে, যাকে আমরা বলবো হচ্ছে রুহেম্যানস পার্পল। হ্যাঁ, রুহেম্যান, এটা একটা বেগুনি কালার আর কি, এরকম কালির মতো। রুহেম্যানের বেগুনি বর্ণ বলা হয় হচ্ছে এটাকে, রুহেম্যানের বেগুনি। তো এই হচ্ছে নিনহাইড্রিন টেস্ট। এইটা তোমাদের অবশ্যই একটু মনে রাখা লাগবে যদি আসে পরীক্ষা ইন কেস। আমি তো এখন তোমাদের জন্য যে ক্লাসটা মানে প্রিপেয়ার করা হয়েছে সম্পূর্ণ একদম ইন্টার টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত, যেন সব কিছু ক্লিয়ার হয় এখানে যতটুকু দরকার। আরও তো এখনও পলিমারটা বাকি আছে আমার। তাহলে আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত রাখতে যাচ্ছি। তোমাদের এরপরে জাস্টটা দুইটা আর একটা ক্লাস মানে ক্লাসের মধ্যে থাকবে টপিক্সের ভেতরে, যেটার মধ্যে পলিমারকরণটা শেষ করব। তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে ফুললি। তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকলো, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাও। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।